নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি জেলার সারাদিন। তৃণমূলে কোনো অন্তর্দ্বন্দ্ব নেই। নবীন প্রবীণ দ্বন্দ্বের জল্পনা ওড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় সুসংহতভাবে দল চালাচ্ছেন, সর্বশক্তি দিয়ে তার পাশে থাকবেন। ডায়মন্ড হারবারের মঞ্চ থেকে বার্তা অভিষেকের। এদিন অভিষেকের মুখে শোনা গেল ডায়মন্ড হারবার মডেলের কথাও। হ্যাঁ, আমি বলেছি যে বয়স হলে কর্মক্ষমতা কমে। আমি 2 মাস 2.5 মাস রাস্তায় ছিলাম, নবজোয়ার করেছি। আমার বয়স ছিল 36। আমি পারবো রাস্তায় থাকতে 2.5 মাস আমার 70 বছর বয়স হলে? আরে এটা তো ধ্রুব সত্য, এটা অস্বীকার করার কি আছে? তার মানে এই না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে আমি আর দলের কোনো কাজ করব না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দল চালাচ্ছে, তার কর্মী সহকর্মী পুরোদিনের সাথীরা তার পাশে রয়েছে, নতুন যারা এসছে তারাও পাশে রয়েছে। আমাকে যখন যে দায়িত্বে দল ব্যবহার করতে চাইবে, আমি দলের অনুগত সৈনিক হিসেবে আমার যতদিন প্রাণ আছে, গলা কেটে দিলেও আমি তৃণমূল কংগ্রেসের সাথে আছি এবং জয় বাংলা আমি যতদিন বাঁচবো ততদিন বলবো। এতে অন্তর্দ্বন্দ্ব, এদের দ্বিমত, এসবের জায়গা কোত্থেকে আসছে? হ্যাঁ, 2024 সালে আমার বাড়তি দায়িত্ব তো রয়েছে। আমি তো নিজে প্রার্থী হলে আমাকে আমার লোকসভায় সময় দিতে হবে। আমি আপনাদের বলছি, তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ, কোথাও কোনো দ্বন্দ্বের জায়গা নেই। দল আমাকে যে সুযোগ দিয়েছে, যে দায়ভার দিয়েছে, আমি পালন করেছি। হ্যাঁ, আমি বলেছি যে বয়স হলে কর্মক্ষমতা কমে। আমি 2 মাস 2.5 মাস রাস্তায় ছিলাম, নবজোয়ার করেছি। আমার বয়স। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। পৈলান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আমরা সরাসরি চলে যাব তার কাছে। দেবজ্যোতি, কি মনে হচ্ছে সামনেই লোকসভা নির্বাচন 2024 এবং তার আগে যে নবীন প্রবীণ দ্বন্দ্বে উত্তাল থেকেছে রাজ্য রাজনীতি, তৃণমূলের অভ্যন্তরীণ যে দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে বারে বারে, এমনটাই অভিযোগ উঠেছে, সেখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা কেমন ভাবে দেখছে রাজনৈতিক মহল? দেখো স্বর্ণালী, যে আশা করা গেছিল বা যে রাজনৈতিক কর্মসূচির দিকে সমস্ত রাজনৈতিক দলের লক্ষ্য ছিল, বিশেষ করে তৃণমূল কংগ্রেসে, সেখানে খুব একটা দ্বন্দ্ব কমার কোনো লক্ষণ দেখা গেল না। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য এতদিন ধরে রাখছিলেন, সেই বক্তব্যেই তিনি কিন্তু স্থির রইলেন। অর্থাৎ তিনি বলেছেন যে সাধারণ মানুষের বা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত মানুষদের বয়স বাড়লে তাদের কাজের ক্ষমতা কমে। আমিও রাজনীতিতে সেই কথাই বলেছি, কারণ এটাই ধ্রুব সত্য। কারণ রাজনৈতিক মঞ্চে সকল মানুষেরই একটা অবসরের সীমা থাকে, সেই কথাতেই তিনি স্থির ছিলেন। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সরকারের পক্ষ থেকে যখন বার্ধক্য ভাতা দেওয়া হচ্ছে না, তখন প্রায় 76 লক্ষ মানুষকে তিনি আজকে বার্ধক্য ভাতা প্রদান করলেন এবং আগামী 3 দিনের মধ্যে সেই বার্ধক্য ভাতা সরাসরি যে গ্রাহকদের হাতে পৌঁছে যাবে। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছিলেন যে তিনি ডায়মন্ড হারবারে থাকবেন, অর্থাৎ আজকে বক্তব্য থেকে পরিষ্কার, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যদি নতুন কোনো দায়িত্ব না দেন, তাহলে তার লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে তিনি আলোকপাত করবেন। এবং আগামী লোকসভা কেন্দ্রে নির্বাচন যেটা রয়েছে, সেখানে গত নির্বাচনে যেখানে 3 লক্ষ ভোটে তিনি জয়লাভ করেছিলেন, সেখানে সেই ভোটের মার্জিন যাতে 4 লক্ষ ভোটে যায়, সেই কথাই বলেছেন। এবং সবচেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বলেছেন, যে 100 দিনের প্রকল্পের টাকা নিয়ে তিনি রাজনৈতিক আন্দোলন করেছিলেন, তিনি দিল্লি পর্যন্ত গেছিলেন, কিন্তু সেই টাকা সাধারণ মানুষ পায়নি। এবং যদি আগামী 1 মাস তিনি অপেক্ষা করবেন, যদি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সেই টাকা না দেওয়া হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে তিনি সেই টাকা সাধারণ মানুষের হাতে তুলে দেবেন। তবে কিভাবে সেই টাকা তুলে দেবেন তা কিন্তু পরিষ্কার করে তিনি বলেননি। তিনি যেটা বলেছেন যে 16,000 স্বেচ্ছাসেবক যেভাবে গত 2 মাস ধরে কাজ করে 10ই নভেম্বর যে কথা দিয়েছিলেন, সেই কথা অবশেষে 7ই নভেম্বর তারা রাখতে পেরেছেন। আগামী দিনে সেই স্বেচ্ছাসেবকরাই এই 100 দিনের প্রকল্পের টাকা কিভাবে সাধারণ মানুষকে ডায়মন্ড হারবারে দেওয়া যাবে তার দিকে তিনি আলোকপাত করবেন। অর্থাৎ নবীন এবং পুরনোদের মধ্যে যে দ্বন্দ্ব চলছিল, একেবারেই দেবজ্যোতি, অর্থাৎ এই বকেয়া টাকা সাধারণ মানুষ কিভাবে পান সেদিকে অবশ্যই তাকিয়ে থাকবো আমরা, অবশ্যই তাকিয়ে রয়েছে সারা রাজ্যের মানুষ। ধন্যবাদ তোমাকে দেবজ্যোতি।
আসছে পরবর্তী খবরে। শাহজাহান শেখ কোথায়, নানা মুনির নানা মত, না তা নিয়েই তোলপাড় রাজ্য রাজনীতি। বিরোধীদের তোপের মুখে শাসক দল উঠল ৩৫৫ এবং এনআরসি লাগুর দাবি। রাজ্যপাল ও শুভেন্দুকে পাল্টা আক্রমণ শাসকের, দেশেই রয়েছেন শাহজাহান, দাবি সন্দেশখালীর বিধায়কের। সন্দেশখালীর সম্রাট শাহজাহান কোথায়? ঈদের লুকআউট, গ্রেপ্তারির দাবি রাজ্যপালের, কেন্দ্রকে পাল্টা তোপ তৃণমূলের। শাহজাহানের অডিও টেপ প্রকাশ্যে আসার পর থেকেই তার অবস্থান নিয়ে ফের রাজ্য রাজনীতি তোলপাড়। তার গ্রেপ্তারি নিয়ে চড়া সুর বিরোধীদের, তার মাঝেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোর। আইনি জটিলতার জন্য সামনে আসতে পারছেন না শাহজাহান। সোমবার আদালতের দ্বারস্থ হবেন শাহজাহানের আইনজীবীরা। সাবধানে এবং কৌশলীভাবে তিনি আইনি পদক্ষেপ গ্রহণ করার জন্য হয়তো চুপচাপ আছেন, এখনো সামনে বেরোচ্ছেন না। শাহজাহানের বিরুদ্ধে জারি লুকআউট নোটিশ নিয়ে তীব্র কটাক্ষ কংগ্রেস সাংসদদের। সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে অধীরের তোপ। পশ্চিমবঙ্গের লুক আপটার সরকার আছে, কাদেরকে লুক আপটার করে? তৃণমূল দলের এই সমস্ত খাতারনাক লোকদেরকে। তা যেখানে লুক আপটার সরকার আছে সেখানে লুক আউট নোটিশ দিয়ে কি করবে ইডি সিবিআই? শাহজাহানকে জঙ্গির সঙ্গে তুলনা নিয়ে রাজ্যপালকে সমর্থন করে রাজ্যে ৩৫৫ দাবি তুললেন শুভেন্দু। রাজ্যপাল মহোদয় কালকে যে স্টেটমেন্ট যে শাহজাহান জঙ্গি, তাকে ধরা হোক। শাহজাহান ইস্যুতে বলতে গিয়ে ফের এনআরসির খোঁচা বিজেপির রাজ্য সভাপতির। রাজ্য পুলিশ কি করবে? তাদের কাছে ইনস্ট্রাকশন নেই, তারা তো জানে কোথায় লুকিয়ে বেড়াচ্ছে। আমাদের কাছে খবর আছে কোথায় লুকিয়ে বেড়াচ্ছে, তার ইনস্ট্রাকশন আমাদের কাছে আছে, আমাদের কাছে খবর আছে, কিন্তু রাজ্য পুলিশের কাছে তো তাকে ধরার ইনস্ট্রাকশন নেই। এর আগে তো মাননীয় মুখ্যমন্ত্রী একসময় একটি বিশেষ টিভি চ্যানেলে বসে এনার নামে দরাজ সার্টিফিকেট দিয়েছিলেন। ইনি নাকি জনগণের কাছে খুব প্রিয়, জনগণ অত্যন্ত জনপ্রিয়। এখন তো দেখা যাচ্ছে সরকারি জমি পর্যন্ত লোকের কাছ থেকে দখল করে নিয়েছে, পাট্টার জমি দখল করে নিয়েছে। রাজ্যপালের মন্তব্য নিয়ে যখন শাসককে বিঁধছে বিরোধীরা, তখন তাকে ফের কটাক্ষ কুণাল ঘোষের। পাশাপাশি আক্রমণ শানান অমিত শাহকেও। রাজ্যপাল হাঁটতে হাঁটতে বাংলাদেশে চলে যান, গিয়ে ধরে নিয়ে আসুন। রাজ্যপাল হাঁটতে শুরু করুন, হাঁটুন। রাজ্যপাল ওয়াক, গভর্নর ওয়াক। আপনি যান বাংলাদেশে, আপনি ধরে নিয়ে আসুন শাহজাহানকে। আরে বর্ডারটা তো অমিত শাহের। বিধায়কের দাবি এলাকায় রয়েছেন শাহজাহান, তবে তিনি ঠিক কোথায় রয়েছেন তা জানা যায়নি। ঈদের লুকআউট নোটিশ জারির পরই জোরালো তরজা নানা মহলে। শাহজাহান সামনে এলে কি ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে জোর জল্পনা। সন্দেশখালী থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। শুক্রবারের সন্দেশখালীর ঘটনার পর থেকে এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি তৃণমূল নেতা শেখ শাহজাহান শেখের, এবং এই বিষয়ে জানবো আমরা। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, শুক্রবারের সন্দেশখালীর ঘটনার পর থেকে এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি শাহজাহান শেখের, যা নিয়ে চড়ছে রাজনীতির পারদ। এই মুহূর্তে ঠিক কোথায় রয়েছেন তিনি, কি প্রসঙ্গে কি জানা যাচ্ছে এই বিষয়ে, সঞ্জিত? দেখো, ইতিমধ্যে ইডি লুকআউট নোটিশ জারি করলো, কিন্তু জেলা প্রশাসনের বারবার বিরোধী দলনেতাতে বিরোধী দলগুলো কিন্তু বারবার শাহজাহানের খোঁজ নিয়ে কিন্তু একাধিক অভিযোগ তুলেছে শাসক দলের নেতা, একদিন পুলিশ প্রশাসনের। কিন্তু আজকে আমরা সারাদিন যেমন সন্দেশখালীর বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি, বিশেষ করে তার গতকালকে, অর্থাৎ তুমি জানো শনিবার দিনকে অডিও বার্তা দিয়েছে শেখ শাহজাহান, এবং সন্দেশখালীর যা ব্লক সভাপতি থেকে শুরু করে বিশেষ করে পঞ্চায়েত এবং জেলা পরিষদের বিভিন্ন সংগঠনের যারা আছে সক্রিয় তৃণমূল কর্মী, তাদেরকে সংগঠনের কাজ করার নির্দেশ দিয়েছে। তিনি এখন আসতে চাইছেন না এই কারণেই যে আইনি কোনো সমস্যা রয়েছে। আজকে বিধায়ক অর্থাৎ সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোর সঙ্গে কথা বলার সময় তিনি জানাচ্ছিলেন যে আইনি কিছু জটিলতা রয়েছে। আজকে সকালবেলায় ইডি দপ্তরে গিয়েছিল তার আইনজীবী সকাল 10টা নাগাদ, বেশ কিছুক্ষণ সেখানে ছিলেন। আগামীকাল সোমবার অর্থাৎ আদালতে যে কোর্ট খুলবে, কোর্টে গিয়ে তারা আইনজীবী যাবে, তারপরে তিনি সামনে আসবেন, এমনটাও তিনি বলেছেন। পাশাপাশি তার আশার অর্থাৎ তিনি সন্দেশখালীতেই রয়েছেন এবং সামনে থেকে সংগঠন দেখছেন, তিনি কিন্তু ক্যামেরার সামনে আসতে চাইছেন না। ইতিমধ্যে তারা অডিও বার্তা নিয়ে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে, বিশেষ করে প্রশাসনিক মহলে। রাজ্যপাল তিনি বলেছেন কেন গ্রেপ্তার হবে না, সব মিলে গোটা পরিস্থিতির ওপরে কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ মন্তব্য। তার উপর সন্দেশখালী কাণ্ড রাজ্য রাজনীতিতে কিন্তু একটা তোলপাড় করা নাম। সন্দেশখালীর
একাধিক জায়গায় তুমি জানো যেদিন যে এই ঘটনা সেই ঘটনার সূত্রপাত দফায় অবশ্যই দফায় সঞ্জিত, ভাঙচুর অর্থাৎ মারধর যেমনটা বোঝা আক্রান্ত যাচ্ছে ইডি যে আধিকারিক। সন্দেশখালীর বিধায়ক যেমনটা বলছেন যে তৃণমূল নেতা শেখ শাহজাহান তিনি আইনি কোনো জটিলতার জন্যই সামনে আসতে পারছেন না, তবে তিনি তার যে কর্মী সমর্থক রয়েছেন তাদের কিন্তু বার্তা দিচ্ছেন পাশে থাকার, এমনটাই জানিয়েছেন সন্দেশখালীর বিধায়ক। ধন্যবাদ তোমাকে সঞ্জিত। এখন সময় একটা ছোট্ট বিরতির, ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফেলাম বিরতির পর চোখ রাখবো সন্দেশখালীর দিকে। সন্দেশখালীতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হওয়া জখম ইডি আধিকারিককে নিয়েই শুরু হয়েছে বিতর্ক। অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক দুর্নীতির মামলায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এর করা এফআইআর এ ওই একই নামে এক অফিসারের নাম রয়েছে বলে জানা গিয়েছে। যদিও সিবিআই বা ইডি কারো তরফে এই নিয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি। রেশন দুর্নীতির তদন্তে নেমে শুক্রবার সকালে সন্দেশখালীতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি করতে গিয়ে স্থানীয়দের হাতে আক্রান্ত হন ইডির প্রতিনিধিরা। অভিযোগ, আক্রমণকারীদের হাতে জখম হন তদন্তকারী ইডি আধিকারিকরা। মাথায় চোট লেগে রক্তাক্ত হন ইডি তদন্তকারী দলের অন্যতম প্রতিনিধি রাজকুমার রাম। সূত্রের খবর, এই আধিকারিক ইডির সহ অধিকর্তা। অপরাধমূলক ষড়যন্ত্রের একটি মামলায় ইডি কর্তা হিসেবে রাজকুমার রাম নামে এক ব্যক্তির নাম রয়েছে সিবিআইয়ের চার্জশিটে। সেই মামলায় 2022 সালে এফআইআর দায়ের হয় রাজকুমার রামের নামে। বেঙ্গালুরুতে 2016 সাল থেকে কর্মরত অবস্থায় তার আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি বৃদ্ধি পেয়েছে বলেও ওই এফআইআরে উল্লেখ করা হয়েছে। সেই এফআইআরের প্রতিলিপি ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। সিবিআইয়ের খাতায় অভিযুক্ত সেই ইডি কর্তার সঙ্গে সন্দেশখালীর রাজকুমারের সঙ্গে আপাতভাবে সাদৃশ্য থাকলেও দুজনেই অভিন্ন কিনা তা স্পষ্ট নয়। সংশ্লিষ্ট দুই কেন্দ্রীয় এজেন্সি এ বিষয়ে সরকারিভাবে কিছু জানায়নি। তল্লাশি অভিযানে গিয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় রাজকুমার রামকে নিয়ে আলোড়ন বাড়তি মাত্রা পায়। এই পটভূমিতেই ওই এফআইআরের প্রতিলিপিকে কেন্দ্র করে নতুন বিতর্ক মাথাচাড়া দিয়েছে। একজন দুর্নীতিতে অভিযুক্ত, যার বিরুদ্ধে আরও একটি কেন্দ্রীয় এজেন্সির করা মামলা বিচারাধীন, তিনি কিভাবে আরেক দুর্নীতির তদন্তে যুক্ত থাকতে পারেন তা নিয়ে উঠছে প্রশ্ন। কলকাতা টিভি। নির্মীয়মান ফ্ল্যাটের নিচে গুলিবিদ্ধ হলেন বহরমপুরের তৃণমূল নেতা সত্যেন চৌধুরী। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক ছিলেন সত্যেন চৌধুরী। এক সময় অধীর চৌধুরীর ঘনিষ্ঠ ছিলেন তিনি, যদিও ইদানিং মিটিং মিছিলে দেখা যেত না সত্যেনকে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সত্যেন চৌধুরীর। বহরমপুর লাগোয়া চালতিয়ায় নিজেরই নির্মীয়মান ফ্ল্যাটের নিচে বসেছিলেন সত্যেন চৌধুরী। সেই সময় তিনজন দুষ্কৃতী বাইকে চেপে আসে। খুব কাছ থেকে সত্যেনকে গুলি করে বাইক নিয়ে চম্পট দেয় তারা। বুকে ও কানে গুলি লাগে সত্যেনের। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে সত্যেন চৌধুরীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এখানে একাই বসেছিলেন, গা ধুয়ে স্নান করে এসেছিল এরকম শুনলাম। তারপরে তো হঠাৎ করে দেখছি তিনজন ওখান থেকে আপনার ঢুকে একদম একজনই নাকি গুলি তিনটে করেছে। একজনই গুলি চালিয়েছে। হ্যাঁ, মোটরসাইকেলে এই সোজা বেরিয়ে গেছে, তাই এরকমই শোনা। শহরের ভিতর দিয়ে। হ্যাঁ। ম্যাক্সিমাম মিটিং মিছিল এখন দেখতে পেতাম না ওকে, তবে পার্টির মূল মিটিংয়ে তো উনি অবশ্যই যেতেন। বর্তমানে কি অবস্থা সেটা আমাদেরও জানা নেই। না, উনি তো দেখুন, উনি দীর্ঘদিন ধরে তার নিজস্ব কিছু ব্যবসা তো ছিলই, তিনি এখন পাড়াতেই সবসময় থাকতেন। সত্যেন চৌধুরী দীর্ঘদিন ধরেই রাজনীতির সঙ্গে যুক্ত। একসময় অধীর চৌধুরীর ডান হাত ছিলেন তিনি। পালা বদলের পর তৃণমূলে যোগ দেন সত্যেন। সেই সময় তাঁকে বহরমপুর যুব তৃণমূল সভাপতি পদে বসানো হয়। বর্তমানে তৃণমূলের সাধারণ সম্পাদক পদে ছিলেন সত্যেন চৌধুরী। তবে ইদানিং তাকে তৃণমূলের মিছিল মিটিংয়ে খুব একটা দেখা যেত না। লোকসভার ভোট, বিধানসভা ভোট না, এ ধরনের খুন হবে কেন? আমাদের খুবই পরিচিত ছিল প্রায় 15 থেকে 20 বছর আমার সঙ্গে সম্পর্ক আর নাই তা না, কিন্তু তার মানে এটা নয় যে তার প্রতি আমাদের স্নেহ, ভালোবাসা, সহানুভূতি নেই। খুবই দুঃখজনক ঘটনা এটা আমার কাছে। ঘটনার খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ এবং অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম খান ঘটনাস্থলে পৌঁছান। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। সত্যেন চৌধুরী খুনের পিছনে কে বা কারা, তার তদন্ত শুরু করেছে পুলিশ। বহরমপুর থেকে কল্যাণ চন্দ্রের রিপোর্ট, কলকাতা টিভি। জেলার সারাদিন আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।